বলতেছিলাম যে এই মার্চ মাসের পরে হচ্ছে এপ্রিলের 10 তারিখে আরেকটা মেজর মাইলস্টোন আমাদের হিস্ট্রিতে, সেটা হচ্ছে যে মুজিবনগর গভর্নমেন্ট, তাই তো? মুজিবনগর সরকার গঠন করে এবং তারা শপথ নেয় 17ই মার্চ, এপ্রিল, সরি। তো সেটা হচ্ছে আমরা একটু দেখবো আজকে যে মুজিবনগর গভর্নমেন্টের ভূমিকাটা আসলে কেমন ছিল। 25শে মার্চে যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেল, তারপরে তো জাতি মানে দিশেহারা, কারণ নেতৃত্ব নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিং দ্য ফেস অফ ইস্ট বেঙ্গল, তার অ্যাবসেন্সে কিভাবে আসলে 9 মাসের যুদ্ধটা এক্সিকিউটেড হয় এবং সেখানে মুজিবনগর গভর্নমেন্টের ভূমিকাটা কি তা নিয়ে হচ্ছে আজকে আমাদের টপিক। সো এটা আমরা দেখছি। হুম। এখানে মানে ওরা, মানে ওদের যে ফান্ডামেন্টাল ইয়াহিয়া খানের যে ফিলোসফিটা থাকে যে কিল 3 মিলিয়ন অফ দেম, দ্য রেস্ট উইল ইট আউট অফ আওয়ার হ্যান্ডস। অর্থাৎ 30 লক্ষ পূর্ব বাঙালিকে যদি আমরা হত্যা করি, তাহলে বাকি যারা আছে তারা অটোমেটিক্যালি আমাদের কথা শুনবে। এই ফিলোসফিটা ধারণ করেই কিন্তু তারা 25শে মার্চে যে মানে মাস্টার প্ল্যান অপারেশন সার্চ লাইট, সেটা কিন্তু তারা প্ল্যান করে এবং এক্সিকিউট করে, এবং 9 মাস ধরে তারই কিন্তু ধারাবাহিকতা তারা মানে বজায় রাখে। So Operation Searchlight was launched by Pakistan Army on 25th March 1971, initially in Dhaka, later all over Bangladesh. Declaration of Independence by Mujib on 26 March. এটাও আমরা গতদিন দেখছি যে 26শে মার্চ, 25শে মার্চ তার গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তার যে স্বাধীনতার ঘোষণাপত্র প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা উনি লিখে যায় এবং সেটা পরবর্তীতে পাঠ করা হয়। পাকিস্তানি আর্মি ইন বাংলাদেশ সো বিকেম দ্য অকুপেশন আর্মি। সো যখনই দেশ তাদেরকে স্বাধীন হিসেবে ডিক্লেয়ার করে, তখন ওই দেশের অন্য দেশের মানে যদি সেনাবাহিনী যদি থাকে, তাহলে সেটা তাদেরকে বলা হয় যে অকুপেশন আর্মি। যেমন পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর, এরকম বলে। হুম। সো এখানে তখন ওদের প্রেজেন্সটা কিন্তু ওদেরকে আমরা বলি যে পাকিস্তান অকুপেশন আর্মি। Thus, it began a 9 month long liberation war. The Mujibnagar government was formed on 10 April 1971. This government took oath on 17 April. It is also called the government in exile. কেন এটাকে গভর্নমেন্ট ইন এক্সাইল বলা হয়? কারণ এটাকে আমরা বলতেছি যে এটা বাংলাদেশের সরকার, প্রথম অস্থায়ী সরকার, কিন্তু এদের মানে অফিস কিন্তু বাংলাদেশে ছিল না। দে অপারেটেড ফ্রম কলকাতা। সো এদেরকে সে কারণেই মানে গভর্নমেন্ট ইন এক্সাইল বলা হয় মুজিবনগর গভর্নমেন্টকে। মেনি রিগার্ডেড ইট অ্যাজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ। The temporary Shadin Bangla Bedar Kendra in Chittagong, from where the Declaration of Independence by Bangabandhu was aired on 26 and 27 March 1971. এম এ হান্নান was at the center of this broadcast. So আওয়ামী লীগের দিক থেকে এম এ হান্নান কিন্তু এই দায়িত্বটা পালন করে। কালুরঘাট transmitted through which Declaration of Independence by Bangabandhu was aired. So এখানে শেখ মুজিবুর রহমানেরও একটা ভূমিকা আছে এবং আমরা তাকে দেখতেছি যে মানে সে ওই পত্রটা কিন্তু পাঠ করতেছে। সো এই দেখেন মানে মুজিবনগর সরকারের অবস্থানটা আসলে কোথায় ছিল, একদম কুষ্টিয়ার এখানে। হ্যাঁ, মানে ক্লোজ টু কলকাতা, ইন্ডিয়ান বর্ডারের কাছ ঘেঁষে এই জায়গাটাতে। এবং আমাদের যদি আসলে এই পলিটিক্যাল মানে টার্বুলেন্স যদি না থাকতো দেশে, এটা অনেক দূরে দূরে, সেটা ঠিক আছে, বাট আমরা, আমি ভাবছিলাম যে আমরা এবার মুজিবনগর গভর্নমেন্টের ওই কমপ্লেক্সটা ঘুরে আসবো, কিন্তু সেটা মনে হয় এবার হবে না। আমি অল্টারনেটিভ কি হয় সেটা ভাবতেছি, আপনাদেরকেও বলছিলাম মনে হয় ভাবতে, যে সাজেস্ট মি সাম অল্টারনেটিভস যেখানে আমরা যেতে পারি, এবং ওই স্টাডি ট্যুরের বেসিসে আপনাদের একটা রিপোর্ট লিখতে হবে যার নাম্বার কিন্তু মানে হিউজ, 15 মার্কস, হাফ অফ নিড অ্যাসেসমেন্ট। সো ওইটা আপনারা, উম, আমার মনে হয় যে উই আর বিং লেট, আর দেরি করাটা ঠিক হবে না। মানে আপনারা একটু ভাবেন যে কোথায় যাওয়া যায় ঢাকার মধ্যে বা আশেপাশে, মানে ইভেন কবে যাওয়া যায় সেটাও আপনারা একটু ভাবেন। মঙ্গলবারে আপনারা আমাকে সাজেস্ট করবেন। ওকে। The Bangladesh government in exile officially announced the Declaration of Independence of Bangladesh. It was announced on 17 April 1971. It is known as the Proclamation of Independence.
The proclamation confirmed the declaration of independence by Sheikh Mujibur Rahman on 26 March 1971. So তখন তারা ওই 17 এপ্রিল 10 এপ্রিলে 17 এপ্রিল তাদের যে বিজ্ঞপ্তি সেইটাতেও কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটাকে তারা রেফার করে। কারণ ওই সময় আসলে পলিটিক্যাল পার্টি মানে অন অ্যান্ড অনলি পলিটিক্যাল পার্টি দ্য ফেস অফ ইস্ট বেঙ্গল ছিল আওয়ামী লীগ। The proclamation confirmed the declaration of independence by Sheikh Mujibur Rahman on 26 March 1971. The proclamation so provided the fundamental instrument of law. So তখন আমাদের কিন্তু কোনো কনস্টিটিউশন ছিল না। তাহলে মানে এখন যেরকম যে আইনের কথাই আমরা বলি না কেন তার ফাউন্ডেশন কিন্তু কনস্টিটিউশন। সংবিধানের পরিপন্থী বা এগেইনস্টে কিন্তু কোনো ল হতে পারে না। বা যে কোনো লই আমরা ডিভাইস বা ইমপ্লিমেন্ট করি না কেন তার ফাউন্ডেশন হয় কনস্টিটিউশন। সো ইন দ্য অ্যাবসেন্স অফ কনস্টিটিউশন দ্যাট proclamation became the fundamental instrument of law. It also became the interim constitution of the Mujibnagar government during the war of liberation. So যেটা বললাম যে মধ্যবর্তী যে সংবিধান সেটা ভূমিকা পালন করে সেই proclamation of independence. It also worked as the constitution of the government in the liberated Bangladesh until the adoption of the new constitution made effective from 17 December 1972. 16 ডিসেম্বর 1972 সালে যে আমাদের কনস্টিটিউশনটা ইমপ্লিমেন্টেড হয় তার আগ পর্যন্ত এটাকে বাংলাদেশের কনস্টিটিউশন হিসেবে ধরে নেওয়া হতো। সো আমরা মুজিবনগর গভর্নমেন্ট বলতেছি গভর্নমেন্টের কর্মকর্তা বা মেম্বার কারা কারা ছিলেন। সো যদিও বঙ্গবন্ধু তখন পশ্চিম পাকিস্তানে জেলে এবং তার মৃত্যুদণ্ড হচ্ছে, এটা আমরা জানি যে তাকে মৃত্যুদণ্ড দেয় একটা মিলিটারি কোর্ট। হ্যাঁ, কিন্তু ইন্টারন্যাশনাল প্রেসারে সেটা এক্সিকিউট করতে পারে না ইয়াহিয়া খান। সো ওই গভর্নমেন্টের সদস্য কারা কারা কোন পোস্টকে ধারণ করতো? প্রেসিডেন্ট হিসেবে ছিলেন শেখ মুজিবুর রহমান। হুম, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম। উনি ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট হি ওয়াজ দি অ্যাক্টিং প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার ছিলেন তাজউদ্দিন আহমেদ, প্রিন্সিপাল ওয়ার টাইম পলিটিক্যাল লিডার। সো তাজউদ্দিন আহমেদের ভূমিকাটা কিন্তু ব্যাপক। হুম, মানে ওই সময়ে যে দিশেহারা অবস্থাটা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ মানে নেতৃত্ব নাই আমাদের এখানে, সেখানে তাজউদ্দিন আহমেদের ভূমিকাটা কিন্তু আনফরগেটেবল। হেড অফ প্ল্যানিং কমিশন ছিলেন নুরুল ইসলাম, ডিফেন্স মিনিস্টার কর্নেল এম এ জোসমানি। দেখেন, ডিফেন্স মিনিস্টার ওই সময়ে তার র্যাঙ্ক দেখেন কর্নেল। আমাদের অঞ্চলের হাইয়েস্ট র্যাঙ্ক তখন আসলে ছিল কিন্তু কর্নেল। মানে এর উপরে কোনো অফিসার কিন্তু বাঙালি ছিল না। আমরা এই ডিসক্রিমিনেশন গুলো দেখছি যে টোটাল সেনাবাহিনীর সদস্য ওদের ছিল 5 লাখ, আমাদের 20,000। আমাদের কর্নেলের আগ পর্যন্ত পূর্ব বাংলার কিন্তু একজন সদস্য পাকিস্তান সেনাবাহিনীতে ছিল না। এবং যারা ছিল তারা কিন্তু এই যে মুক্তিযুদ্ধের সময় তারা মানে রিজাইন করে তারা কিন্তু মানে এই দিকে চলে আসে। ফাইন্যান্স মিনিস্টার ছিল মনসুর আলী, হোম মিনিস্টার আব্দুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, আর ফরেন মিনিস্টার খন্দকার মোস্তাক আহমেদ, আব্দুল সামাদ আজাদ। হুম, আহমেদ ওয়াজ রিমুভড আফটার অ্যাটেম্পটিং সিক্রেট টকস উইথ ইসলামাবাদ। সো প্রথমে ছিলেন আব্দুল সামাদ আজাদ, পরে খন্দকার মোস্তাক আহমেদ। হ্যাঁ, খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন ফার্স্টে, পরে তাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয় যে উনি ইসলামাবাদের সাথে একটা চক্রান্ত চক্রান্ত করতেছে। হুম, সো আব্দুল সামাদ আজাদ পরে আসেন। এই হচ্ছে মূলত ক্যাবিনেট অফ মুজিবনগর গভর্নমেন্ট। এবং এদের এই মনুমেন্টটাকেই কিন্তু বানানো আছে, দেখেন এই যে এই যেটা। সো এখানে এখন খন্দকার মোস্তাক আহমেদের সামনে জাস্ট দেখেন মানে বাংলার মির্জাফর সেই কমপ্লেক্সের মধ্যেই তাকে এইভাবে কিন্তু মানে এখন স্মরণ করে। ওনার মাথায় টুপিটা দেখছেন, মোহাম্মদ আলী জিন্নার যে টুপি। অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম টেকিং স্যালুট, হি ওয়াজ টেকিং দ্য গার্ড অফ অনার, অ্যাড্রেসিং আফটার দ্য ওথ। সেগুলো সব কিন্তু ঘটতেছে কবে? 17 এপ্রিল।
ভাবেন তো মানে এই বিষয়গুলা, মানে এখনো তো গভর্নমেন্ট ফর্মের জন্য কি কি হচ্ছে দেখেন। মানে আওয়ামী লীগ বলতেছে যে তারা ক্ষমতায় থেকে নির্বাচন দিবে, বিএনপি সেটা মানতেছে না, তত্ত্বাবধায়ক সরকার চাই। আমেরিকা ইন্টারভেন করতেছে। আহ, মানে ওইদিকে আবার রাশিয়া ফেভার দিচ্ছে, চায়না ফেভার দিচ্ছে। মানে কত রকমের ডাইনামিক্স। আর এই সময়টাতে একটা গ্রামে, কুষ্টিয়ার একটা গ্রামে, মানে খোলা একটা মাঠের মধ্যে সরকার গঠন করে তারা শপথ নিচ্ছে। আর আশেপাশে লোকজন এই যে দাঁড়ায় আছে, এরা সবই মানে ওই গ্রামের বাসিন্দা। কিছু ইন্টারন্যাশনাল, ন্যাশনাল নিউজ মিডিয়ার লোকজন আসছে। কোনো প্রোটেকশন নাই, কোনো ব্যারিকেড নাই, কিচ্ছু নেই। ফার্স্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ টেকিং ওথ। সো তাদের নেতৃত্বে কিন্তু বাকি যে 9টা মাসে যে মুক্তিযুদ্ধ আমরা বলি সেটা কিন্তু মানে এক্সিকিউটেড হয়। অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম অ্যাড্রেসিং আফটার দ্য ওথ। The office of Mujibnagar government at Theatre Road, Kolkata. Tajuddin Ahmed at Mujibnagar on the day of proclamation of independence. The key figure of Mujibnagar government was its Prime Minister Tajuddin Ahmed. Sectors of the Liberation War. এটাও আমরা জানি যে বাংলাদেশকে টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয়। সো মুজিবনগর গভর্নমেন্টের যে অন্যান্য সদস্যবৃন্দ গুলা ছিল, যারা যারা ব্যুরোক্রেট, তারা কারা কারা ছিলেন? Many Bengali members of the civil service of Pakistan defected to government of Bangladesh. সো ওই সময় মানে এখন যেটাকে আমরা বিসিএস বলি, ওটা ছিল সিভিল সার্ভিস অফ পাকিস্তান। তো ওইখানে আমাদের কিন্তু কয়েকজন মানুষ ছিলেন, ধরেন হাতে গোনা এই যে 6 জন যাদের নাম এখানে দেওয়া আছে। ওনারা তখন কি করলেন, ওই পাকিস্তানি সিভিল সার্ভিসে তাদের যে পজিশন সেখান থেকে তারা রিজাইন করলেন। রিজাইন করে বাংলাদেশের হয়ে তারা কাজ করা শুরু করে দিলেন। তাদের মধ্যে ছিলেন নুরুল কাদের খান, ডক্টর সাদাত হোসেন, এইচ টি ইমাম, খন্দকার আসাদুজ্জামান, মিসেস সামাদ, ডক্টর আকবর আলী খান, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিক, etc. The provincial government established an elaborate structure of administrative department. Yusuf Ali and J.G. Bhumik, Chief Relief Commissioners for Refugees. Kamrul Hassan, Director of Art and Design. Kolkata and Agartala, main centers of government in exile. সো এই দুইটা জায়গাতে কিন্তু তারা মূলত তাদের যে অফিস সেটা স্থাপন করে এবং ওইখান থেকে তারা এক্সিকিউট করে। সো এই হচ্ছে আমাদের কলকাতার বর্ডার। এই দেখেন আমাদের বাংলাদেশ, তার পাশ দিয়ে কিন্তু কলকাতা, একদম পুরোটা জুড়ে, পুরোটা জুড়ে। হুম, শিলিগুড়ি, কিষানগঞ্জ, মেইন কলকাতা। সো এইখানেই মুজিবনগরের পাশেই তাদের অবস্থান ছিল, ওখান থেকে তারা আসলে এক্সিকিউট করতো। Annihilate these demons. An iconic poster by Kamul Hassan on General Yahya Khan representing the Pakistani military junta as demons. সেটা আমরা কিন্তু মানে অনেক দেখি। কি ডিপ্লোম্যাটদের মধ্যে ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, অ্যাম্বাসেডর এট লার্জ, নিউ দিল্লি। আবুল মাল আব্দুল মুহিত, অ্যাম্বাসেডর এট লার্জ, ওয়াশিংটন ডিসি। সো আমাদের যে অর্থমন্ত্রী ছিলেন উনি কিন্তু ওই সময় মানে অ্যাম্বাসেডর ছিলেন ওয়াশিংটন ডিসি, ইউএসএ তে। রেহমান সোবহান, স্পেশাল এনভয়, ওয়াশিংটন ডিসি। জাস্টিস আবু সাইদ চৌধুরী, চিফ ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ, লন্ডন। আবুল ফাতে, অ্যাম্বাসেডর এট লার্জ, কলকাতা, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ফিল্ড পোস্ট অফিস, বাংলাদেশ মুক্তি ফৌজ ডাকঘর, মুজিবনগর। স্ট্যাচু রিপ্রেজেন্টিং দ্য সাইনিং অফ দ্য পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার এট দি মুজিবনগর মেমোরিয়াল মনুমেন্ট অ্যান্ড কমপ্লেক্স। এটা হচ্ছে যে সেই কমপ্লেক্সটা যেখানে যেতে চাইছিলাম আমরা। The Mujibnagar monument, it has 23 pillars, some of which are shown here, representing the 23 years of Pakistani rule over East Bengal.
before it became independent as Bangladesh. The Red Brick Square marks the spot where Mujibnagar government minister took their oaths. So ওইখানে আমরা যে গ্রামীণ ছবিটা দেখলাম, লোকজন দাঁড়ায় আছে, তারপরে সৈয়দ নজরুল ইসলাম ভাষণ দিচ্ছেন, আর সাংবাদিকরা ছবি তুলতেছে, ওই জায়গাটা হচ্ছে এটা। গভর্নমেন্ট সেটাকে এইভাবে মানে এখন হিস্টোরিক্যাল একটা প্লেস হিসেবে এটাকে প্রিজার্ভ করে রাখছে এবং একটা পুরো কমপ্লেক্স তৈরি করছে। সো এই ছিল আমাদের মুজিবনগর গভর্নমেন্টের যে তাদের কিভাবে তারা গঠন করলো, সেখানে কারা কারা ছিলেন, তাদের হেড অফিস, তারা কোথা থেকে অপারেট করতো। এখন এইখানে আমি কিছু ম্যাটেরিয়াল আপনাদের, কিছু বলতে একটা ম্যাটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আপনার একটু দেখবেন যে মুজিবনগর গভর্নমেন্টের ভূমিকাটা আসলে আমাদের মুক্তিযুদ্ধের সময় কেমন ছিল। পার্টিকুলারলি আপনারা ফোকাসটা দিবেন তাজউদ্দিন আহমেদ। হুম, উনি কিভাবে ওনার লিডারশিপের থ্রুতে মানে এই মুক্তিযুদ্ধটাকে তারা 9 মাসের মধ্যে এক্সিকিউট করে ফেলছে, এবং উইথ পজিটিভ রেজাল্ট, উইথ ভিক্টরি। আমাদের না ছিল ডিফেন্স, আমাদের না ছিল সেনা বহর। সো মানে ইট ওয়াজ এ পিপলস ওয়ার। সেই পিপলস ওয়ারের ফলে কিভাবে আসলে মাত্র 9 মাসের মধ্যে এরকম মানে একটা পরাশক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে মানে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব হয়, সেই জায়গাটা আপনারা একটু কানেক্ট করবেন মুজিবনগর গভর্নমেন্টের সাথে। সো এটা মানে তার একটা অংশ হিসেবে যেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে যে ক্রিয়েশন অফ ফ্রিডম ফাইটার। মুজিবনগর গভর্নমেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদের অ্যাচিভমেন্টটা হচ্ছে দে ক্রিয়েটেড ফ্রিডম ফাইটার্স। তারা মানে মুক্তিযোদ্ধা তারা তৈরি করে, তাদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে তাদের অস্ত্রের যোগান দেওয়া, কিভাবে অপারেট করবে সেই জায়গাগুলা পুরোটা নেতৃত্ব দায়িত্ব হচ্ছে মুজিবনগর গভর্নমেন্ট। The Mujibnagar government was formed on 10 April 1971. This government took oath on 17 April. It also called the government in exile, যে জায়গাগুলো আমরা দেখলাম। The responsibility, the government had the responsibility to conduct the war to a successful end. So এই সরকারের মানে শাসনামলে যেহেতু যুদ্ধটা হচ্ছে, সো তাদের দায়িত্ব যে এটাকে জয়লাভ করে এই যুদ্ধটাকে শেষ করা। It did this war very successfully. Bangladesh was liberated in just 9 months' time. However, India and its friends all over the world played a vital role in this war. তো সেটা আমাদের হচ্ছে নেক্সট টপিক। আমরা দেখব যে ফরেন ফ্রেন্ডস এবং এনিমি আমাদের কারা ছিল, এবং তারা কি কি ভূমিকা আসলে পালন পালন করছে আমাদের মুক্তিযুদ্ধে। সো আমরা যদি বেসিক ফিচার অফ লিবারেশন ওয়ার দেখি, আমরা দেখব যে দেয়ার ওয়্যার 4 phases অফ আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971। প্রথম ফেজটা কি? 26 মার্চ, 25শে মার্চ, মানে রাতের শেষ প্রহরেই তো ওরা অ্যাটাক করে। সো 26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত আমাদের ছিল স্পন্টেনিয়াস রেজিস্ট্যান্স অ্যান্ড রিট্রিট। কারণ না তখন আমাদের কোনো লিডারশিপ ছিল, না কোনো গভর্নমেন্ট ছিল, না গাইডেন্স দিবে এরকম কেউ ছিল। 17 এপ্রিল মুজিবনগর গভর্নমেন্ট যখন মানে তারা শপথ নেয় সেই সময়টা পর্যন্ত এই এই ফেজটাকে আমরা বলতেছি স্পন্টেনিয়াস রেজিস্ট্যান্স অ্যান্ড রিট্রিট। Then May to June, semi-organized resistance. July to September, well-organized attack on the enemies. And October and December, full-scale war and victory with the help of Indian Army. So এই ব্রডলি আমরা 4টা ফেজে কিন্তু ভাগ করি। So এখানে মানে এই ম্যাপটা আমি তো মানে লেকচার শেয়ার করবো, সেখানে আপনারা ম্যাপটা দেখবেন যে পাকিস্তান আর্মি থ্রু আউট বাংলাদেশ তারা কিন্তু মানে তাদের পোস্টিং গুলা বা তারা নিযুক্ত ছিল। এমন কোনো জায়গা নাই যে যেখানে তারা অ্যাটাক করে নাই বা সেখানে মানে সিগনিফিকেন্ট মানে মুক্তিযোদ্ধাদের সাথে তাদের ক্লাশ হয়নি। About 1 crore refugees fled and took shelter in India. সো এই যে আমি বললাম যে ফ্রিডম ফাইটারদের মানে ক্রিয়েশন অফ ফ্রিডম ফাইটার, যে মুক্তিযোদ্ধাদের সৃষ্টি হয়,
সেটা আসলে কোথায় হয়? এটাই হচ্ছে সেই তেলিয়াপাড়া, যেখানে আমি মানে গত সেমিস্টারে আমাদের যারা মানে সেকশন 12 বা 13 এ যারা ছিলেন তারা সহ আমরা গেছিলাম গত সেমিস্টারে। এটা সিলেটের সুনামগঞ্জে। হুম, তেলিয়াপাড়া জায়গাটা বেশ সুন্দর। ওইখানে মানে পাহাড় আছে, সেখানে আমরা ট্রেকিং করছিলাম। আর তেলিয়াপাড়ার এই যেখানে মোটামুটি এই যে মিটটা হয়, এই মিটিংটা যেখানে হয়, সেই জায়গাটাকে সরকার একটা মিউজিয়ামের মতো করে সংরক্ষণ করে দিছে। On 4 April, senior officers of the Liberation Army assembled at Teliapara in Hobbyganj district. Sorry, Sunamganj, na Hobbyganj, Hobbyganj, Sylhet. It was the headquarters of the 2nd East Bengal Regiment. It was semi-hilly area covered by tea gardens. Here, the organizational concept of the freedom fighter forces and the command structure were chalked out. তাহলে মানে ফ্রিডম ফাইটারদের অর্গানাইজেশনটা কেমন হবে, হায়ারার্কিটা কেমন হবে, এবং তাদের কমান্ড স্ট্রাকচার, কমান্ডিং অফিসার কারা থাকবে, তার আন্ডারে কে থাকবে, তারা কিভাবে এক্সিকিউট করবে, এই জিনিসগুলা স্ট্রাকচারিংটা করা হয়। কর্নেল এমজি ওসমানী ওয়াজ টু কমান্ড দ্য লিবারেশন ফোর্সেস, লেটার লেটার নেমড অ্যাজ মুক্তি বাহিনী। সো পরে সেটাকে বাংলায় নামকরণ করা হয় মুক্তি বাহিনী। Four senior commanders were entrusted with the responsibility of operational areas. Sylhet Brahmanbaria area under Major Shafiullah, Kumilla and Noakhali area under Major Khaled Musharraf, Chittagong and Chittagong Hill Tracts under Major Ziaur Rahman, Kushtian Joshua area under Major Abu Usman Chowdhury. সো এই যে চারটা ফোর্স আমরা বলি, এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স, আর এর ওসমান চৌধুরী এটাকে লেটার, দাঁড়ান, এটা এটা হচ্ছে পরে, হ্যাঁ পরে, হ্যাঁ পরে আমাদের এই যে ফোর্সেস অফ দ্য ওয়ার যখন আমরা দেখবো তখন আমাদের ওই ওই জায়গাগুলো আছে। So later these four areas were expanded to create 11 sectors all over Bangladesh. So এই যে প্রথমে আমরা ব্রডলি চারটা এরিয়াতে ভাগ করি, চারজনকে দায়িত্ব দেই, চারটা মেজরকে। পরে এই এরিয়াগুলোকে ভাগ করে করে আরো মানে সাব ডিভাইড করা হয় এবং টোটাল 11টা সেক্টর তৈরি হয়। হেডকোয়ার্টার্স অফ দ্য বাংলাদেশ ফোর্সেস ওয়াজ এস্টাবলিশড এট দ্য 8 থিয়েটার রোড, কলকাতা, যেটা আমরা দেখলাম এর আগে ছবিতে। It started functioning from 12 April 1971. Name of the force was the Liberation Forces, later named as Mukti Bahini. Colonel M. A. Osmani was the commander-in-chief. Lieutenant Colonel M. A. Rob appointed as Chief of Staff, and Group Captain A. K. Khondokar as the Deputy Chief of Staff. Bangladesh was divided into 11 sectors. Sector 1, চিটাগং এবং চিটাগং হিল ট্র্যাক্টস, মেজর জিয়াউর রহমান, লেটার মেজর রফিকুল ইসলাম। সেক্টর 2 ছিল নোয়াখালী এবং পার্টস অফ কুমিল্লা, ঢাকা এন্ড ফরিদপুর, এটার দায়িত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, লেটার এটিএম হায়দার। সেক্টর 10, নেভাল কমান্ডো, কোস্টাল অ্যান্ড ইন্টারনাল রিভার রুটস আন্ডার দ্য রেসপেক্টিভ সেক্টর কমান্ডার। সো এই তিনটা মানে কেন হাইলাইট করলাম, কারণ এই তিনটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে ঢাকা কিসের অন্তর্গত সেটা জানা জরুরি, সেক্টর 2। আর চিটাগং এবং চিটাগং হিল ট্র্যাক, ওইটা ছিল একটা ভাইটাল এরিয়া, সেটা ছিল যে মেজর জিয়াউর রহমানের আন্ডারে জেড ফোর্স। আর পানিপথ যেটা ছিল সেটা সেক্টর 10 এর আন্ডারে। সো মানে কুইজের জন্য আপনার 11টাই পড়তে হবে না, এই তিনটা আপনি যদি মনে রাখেন দ্যাট ইজ সাফিসিয়েন্ট। সেই কারণে মানে জাস্ট এক্সাম্পল হিসেবে তিনটাকে হাইলাইট করছি। আর 11টা সেক্টর এই যে এখানে হাইলাইট করে দেওয়া আছে এই ম্যাপের মধ্যে। হুম, দ্য 11 সেক্টর কমান্ডার্স, তাদের একটা রেয়ার মানে ফটোগ্রাফ। আর 11টা সেক্টরের যে বর্ণনা, মানে কারা দায়িত্বে ছিলেন, সেটারও লিস্ট এখানে দেয়া আছে। আপনারা জাস্ট মানে মেজর গুলাকে মাথায় রাখবেন যে কোনগুলো আপনাদের জন্য মানে জানাটা জরুরি। যেমন আমি উদাহরণ দিলাম যে ঢাকা বা চিটাগাং সেক্টর 1, এবং পানিপথে যে জায়গাটা সেটা কার ছিল সেটা।
দেন মুজিবনগর গভর্নমেন্ট এই যে এটা তৈরি করলো বা তারা যে প্যাট্রোনাইজ করলো এই মানে ফোর্সেস অফ লিবারেশন ওয়ার তৈরির পেছনে, মানে আমরা বলতেছি ফোর্সেস অফ লিবারেশন ওয়ার, মানে সেখানে আমরা প্লুরাল ব্যবহার করতেছি। সো হোয়াট ওয়ার দোজ ফোর্সেস, সেখানে আমরা বলি যে দেয়ার ওয়ার ফাইভ ফোর্সেস: নাম্বার ওয়ান রেগুলার ফোর্স, নাম্বার টু ইররেগুলার ফোর্স, নাম্বার থ্রি ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, নাম্বার ফোর বাংলাদেশ নেভি অ্যান্ড বাংলাদেশ এয়ার ফোর্স, এটা স্বতন্ত্র আলাদাভাবে, আর নাম্বার ফাইভ হচ্ছে কিছু বামপন্থী দল ছিল, তাদের নিজস্ব কিছু গ্রুপ ছিল, সেটাকে আমরা বলি লেফট গ্রুপ। সো তাদের ট্রেনিং কোথায় হয়েছে? ট্রেনিং ক্যাম্পস ইন দি ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মেঘালয়, আসাম এটসেট্রা। সো আমাদের বাংলাদেশের বর্ডার ঘেঁষে যে ইন্ডিয়ান যে এরিয়াগুলা, সেই জায়গাগুলাতে কিন্তু এই মানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এর কাজটা হয়েছে, যাতে করে তারা ইজিলি বর্ডার ক্রস করে বাংলাদেশে এসে যুদ্ধটা করতে পারে। অ্যাবাউট 2.5 লাখ মুক্তিযোদ্ধা অ্যাসেম্বল টু টেক ট্রেনিং। প্রায় 2.5 লাখ মুক্তিযোদ্ধা কিন্তু ট্রেনিং নেয়। 1 lakh were at the final stage, of which 30,000 were regular forces and 70,000 were irregular force fighters. সো রেগুলার কারা ইরেগুলার কারা এটা আমরা পরে আসতেছি দেখবো। Pakistan Army had 42 battalions in 4 division plus 20,000 West Pakistan Rangers and 40,000 Rajagars. সো আমাদের আমাদের টোটাল নাম্বারটা দেখেন, আমাদের টোটাল নাম্বারটা হচ্ছে 1 লাখ। তার মধ্যে আমাদের মাত্র 30,000 রেগুলার ফোর্স। রেগুলার ফোর্স হচ্ছে তারা যারা সেনাবাহিনীর সদস্য ছিল, যে কোনো বাহিনীর সদস্য ছিল, তারা রেগুলার ফোর্স, তাদের অস্ত্রের ট্রেনিং ছিল মাত্র 30,000। অন দ্য আদার হ্যান্ড তাদের ব্যাটালিয়ন ছিল 42 উইথ 4 ডিভিশন, মিনিমাম মানে 4 lakhs প্লাস 20,000 ওয়েস্ট পাকিস্তান রেঞ্জার্স আর 40,000 রাজাকার। মানে আমাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যার চাইতে ওদের রাজাকারের সংখ্যা বেশি ছিল। কারা রাজাকার সেটাও আমরা একটু পরে দেখব। ফ্রিডম ফাইটার্স টেকিং ট্রেনিং। সো মুক্তি বাহিনী কনসিস্টেড অফ দ্য রেগুলার এন্ড ইররেগুলার ফোর্সেস। আমরা 5টা ফোর্সের কথা বললাম, ফোর্সেস অফ লিবারেশন ওয়ার। তার মধ্যে রেগুলার এবং ইরেগুলার ফোর্সকে আমরা বলি মুক্তি বাহিনী। রেগুলার্স ওয়ার কল্ড নিয়মিত বাহিনী বা রেগুলার ফোর্স, ইররেগুলার্স ওয়ার কল্ড গণবাহিনী বা পিপলস ফোর্স। সো মানে 30,000 ছিল আমাদের রেগুলার ফোর্স, আর পিপলস ফোর্স ছিল 70,000, টোটাল 1 লাখ। দা রেগুলার্স ইনক্লুডেড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর ট্রুপস। আমি যেটা বললাম যে সেনা সদস্য যারা, তাদেরকে নিয়ে হচ্ছে রেগুলার ফোর্স মাত্র 30,000। আর ইরেগুলার ফোর্স কনসিস্টেড অফ স্টুডেন্টস, পেজেন্টস, ওয়ার্কার্স এন্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আম জনতা যারা, কমন পিপল যারা, তাদেরকে নিয়ে ইরেগুলার ফোর্স, এবং তাদের সংখ্যা কত? 70,000। These forces after initial training join different sectors. সো এরা ইনিশিয়াল ট্রেনিং নিয়ে যে 11টা সেক্টর আছে, যাকে যেখানে অ্যাসাইন করা হতো তারা সেইখানে গিয়ে মুক্তিযুদ্ধটা কন্টিনিউ করতো। রেগুলার ফোর্সেস, থ্রি ফোর্সেস অফ দ্য সাইজ অফ এ ব্রিগেড ওয়ার ফর্মড এট দ্য লেটার স্টেজ অফ দ্য ওয়ার। সো এই যে তিনটা ফোর্সের কথা আমরা বললাম, যে কে ফোর্স কর্নেল খালেদ মোশাররফ, এস ফোর্স কর্নেল কে এম শফিউল্লাহ, এবং জেড ফোর্স লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, এটা কিন্তু পরে তাদেরকে কিন্তু এই তিনটা ফোর্স করা হয়। এবং ইরেগুলার ফোর্সের মধ্যে ছিল আহ, গণবাহিনী। Trained freedom fighters were sent to different parts of the country. Their main responsibility was to wage guerrilla warfare in assistance to regular force. সো তাহলে এখানে খেয়াল করেন, মানে ডিরেক্ট ফ্রন্টে গিয়ে কিন্তু যুদ্ধ করতো এই রেগুলার ফোর্স এবং ইরেগুলার ফোর্স দুইটাই। কিন্তু গেরিলা টেকনিকটা, মানে এটা কিন্তু ওয়াইডলি আমাদের মুক্তিযুদ্ধে এটা ব্যবহার করা হয়, যে অতর্কিত যে হামলা। এবং যেহেতু পাকিস্তানিরা, আমরা পড়ছিলাম যে দেয়ার ইজ নো পয়েন্ট অফ সিমিলারিটিস বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান এক্সেপ্ট ফর রিলিজিয়ন। ধর্ম ছাড়া আর অন্য কোনো সিমিলারিটি আমাদের মধ্যে ছিল না। সো পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু এই জিওগ্রাফিক এরিয়া তাদের কাছে একটা ফরেন ল্যান্ড, তারা চেনে না, তারা জানে আসতো যে কোন দিক থেকে অ্যাটাক করে
মানে দে ওয়ার সো আনপ্রিপেয়ার্ড। সো এই যে এটাকে আমরা বলতেছি টেকনিকটা হচ্ছে গেরিলা ওয়ারফেয়ার। এইটা করার পেছনে আসলে মূলত কন্ট্রিবিউট কন্ট্রিবিউট করতো এই কি বলে এটাকে ইরেগুলার ফোর্সটা, ইন অ্যাসিস্ট্যান্স টু রেগুলার ফোর্সেস। টিনেজাররাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। দেখেন তাদের একটা গ্রুপ, তাদের হাতেও তখন অস্ত্র। দেন 3 নাম্বার ফোর্স আমরা বললাম ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। ইন্ডিপেন্ডেন্ট ফোর্স কি এটা ব্যক্তি, যেমন মুজিব বাহিনী টেকিং ইয়াংস্টার ফ্রম আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগ। সো এই যে এখন যে বলে আমি মুজিব বাহিনীর সদস্য, আওয়ামী লীগের পোলাপান যে বলে, হ্যাঁ এটা কিন্তু ওইখান থেকে আসছে। হ্যাঁ, মুজিব বাহিনী হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সদস্যদের নিয়ে গঠিত। দেন আরেকটা ছিল কাদেরিয়া বাহিনী, লেড বাই কাদের সিদ্দিকী ইন টাঙ্গাইল, পার্টস অফ ময়মনসিংহ, ঢাকা এন্ড পাবনা, পার্টিসিপেটেড ইন অ্যাবাউট 300 ওয়ার্স। 300টা যুদ্ধে তারা অংশগ্রহণ করছে, মানে যুদ্ধ বলতে ঘটনায়। দেন আরেকটা ছিল আফসার ব্যাটালিয়ন, লেড বাই মেজর রিটায়ার্ড আফসার উদ্দিন ইন পার্টস অফ ময়মনসিংহ, অ্যাবাউট 4000 ইন নাম্বার, 4000 সদস্য ছিল তার। এরা ব্যক্তি পর্যায় থেকে দেখেন কিভাবে কন্ট্রিবিউট করছে মুক্তিযুদ্ধে। দেন হেমায়েত বাহিনী, লেড বাই হাবিলদার হেমায়েত উদ্দিন ইন পার্টস অফ ফরিদপুর এন্ড বরিশাল, অ্যাবাউট 5000 ইন নাম্বার। সো এগুলাকে আমরা বলতেছি যে স্বতন্ত্র বাহিনী, ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। দেন আমাদের বাংলাদেশ নেভি এবং এয়ারফোর্স ছিল ট্রেন নেভাল কমান্ডোজ, and up to November 860 took training. Main task was to attack and sink barges, coasters, tankers, tugboats, etc. used by the Pakistan Army in the war. Air Force was formed on 28 September in India. Formal officers and technicians of Pakistani Air Force joined it. So 28 সেপ্টেম্বরে গিয়ে কিন্তু এয়ার ফোর্সের জন্ম হয়। এরা ছিল হচ্ছে যে পাকিস্তানি এয়ার ফোর্সের সদস্য, তারা সেখানে রেজিগনেশন দিয়ে বাংলাদেশে এসে জয়েন করে, বাংলাদেশ এয়ার ফোর্স গঠন করে ইন্ডিয়াতে। দেন 5 নম্বর ফোর্স আমরা বলতেছিলাম যে কিছু বামপন্থী দল আছে, লেফট গ্রুপ। প্রথম ছিল গ্রুপ 1, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি। ওয়েন টু ইন্ডিয়া, জয়েন দ্য ওয়ার, অ্যাবাউট 6000 ইন নাম্বার। দেন আরেকটা গ্রুপ ছিল ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি, লেড বাই মোহাম্মদ তোহা, were active in নোয়াখালী, সিলেট, কুষ্টিয়া, যশোর and ফরিদপুর, about 10,000 in number. দেন আরেকটা গ্রুপ ছিল পূর্ব বাংলা সর্বহারা পার্টি, লেড বাই সিরাজ শিকদার, were active in areas of বরিশাল, বিক্রমপুর, পাবনা, ময়মনসিংহ and ফরিদপুর। সো এই 3টা দল এরা ছিল আসলে বামপন্থী দল। হ্যাঁ, কিন্তু তারা আসলে মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করে। সো আমাদের মুক্তিযুদ্ধে যদি স্ট্র্যাটেজি বলি এবং সেটা দিয়ে যদি শেষ করি আমাদের আজকের লেকচার, যে আমাদের স্ট্র্যাটেজি কিন্তু মূল 3টা। মার্চ থেকে অক্টোবরে উই 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 ফলোড ডিফেন্সিভ গেরিলা ওয়ার, অক্টোবর থেকে নভেম্বরে ছিল অফেন্সিভ ওয়ার, আর ডিসেম্বরে গিয়ে ফুল স্কেল ওয়ার। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেস লেকচার। আমরা প্রথমে দেখলাম যে মুজিবনগর গভর্নমেন্ট, তার ভূমিকা, মানে তারা কোন কনটেক্সটে আসলে মুজিবনগর গভর্নমেন্টটা তৈরি হলো, সেইখানকার ক্যাবিনেট মেম্বার কারা কারা ছিলেন, অন্যান্য ব্যুরোক্রেট কারা কারা ছিলেন। মানে ব্যুরোক্রেট কারা ছিলেন সেইটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, কিন্তু মানে মুজিবনগর গভর্নমেন্টের ক্যাবিনেট মেম্বার কারা কারা ছিলেন সেটা জানাটা একটু জরুরি। এবং ম্যাটেরিয়াল পড়ে আপনারা আরেকটা জায়গায় যেটা করবেন যে কিভাবে আসলে মুজিবনগর গভর্নমেন্ট, আমরা যে লাইনটা পড়লাম যে মুজিবনগর গভর্নমেন্টের সাকসেস ছিল মাত্র 9 মাসে মুক্তিযুদ্ধটা সাকসেসফুলি এন্ড করা, কিভাবে তারা আসলে সেটা করলো। এবং তারই ফার্স্ট একটা মেজর স্টেপ হিসেবে আমরা দেখলাম যে ক্রিয়েশন অফ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধাদের যে সৃষ্টি, সেটা তেলিয়াপাড়ায় গঠন হয়। এবং তারপরে আস্তে আস্তে সেই নাম্বারটাকে কিভাবে বাড়ানো হয়, এবং মানে ফোর্সেস অফ লিবারেশন ওয়ারের মধ্যে যে 5টা বাহিনী আছে তাদেরকে নিয়ে, মানে তাদের বর্ণনা আমরা পড়লাম। দেন ফাইনালি আমাদের মুক্তিযুদ্ধে যে 3টে স্ট্র্যাটেজি ফলো করা হয় 3টা টাইম পিরিয়ডে, সেটা দেখে আমাদের লেকচার আমরা আজকে শেষ করলাম। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার, আপনি মেবি আমাদেরকে লাস্ট ক্লাসে পাকিস্তান পিপলস পার্টিটা একটু দেখে আসতে বলছিলেন। হ্যাঁ, সেটাও সেটাও আজকে আপনারা সেকশন 12, তাই তো? জি স্যার।
সেটা আপনাদের নেই নেই, স্যার সরি। এটা অফলাইনে নিয়ে। না 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 না, সেটা অফলাইনে না, সেটা অনলাইনে। সরি, আমি সেকশন 13 এর কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা নিছি, বাট আপনাদেরটা নেই। ভালো কথা মনে করছেন। কাইন্ডলি আপনারা একটু হাত তুললেন যে কারা এটা নিয়ে একটু পড়ালেখা করছেন এবং ইউ থিঙ্ক ইউ নো দ্য আনসার।